হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গুড্ডুর পাঠশালা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 6-এর 6th চ্যাপ্টার সাম্রাজ্য বিস্তার ও শাসন। এই ভিডিওতে আমি এই চ্যাপ্টারের 78 থেকে 83 পৃষ্ঠার সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব, যা তোমাদের আপকামিং আপার প্রাইমারি এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি আপার প্রাইমারি এক্সামের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নিতে চাও, তাহলে বলবো একদম সঠিক চ্যানেল চুজ করেছো। সো লেটস স্টার্ট। আজকের ভিডিওর প্রথম কোশ্চেন, ভারতের জাতীয় প্রতীক কি? আমি দেখো এখানে একটিকেই অ্যান্সারকে বিভিন্ন রকমভাবে পয়েন্ট করেছি। তো ভারতের জাতীয় প্রতীক কি? অশোক স্তম্ভ। এই অশোক স্তম্ভ কোথায় পাওয়া গেছে? সারনাথে বা সারনাথে। এই সারনাথ কোথায়? উত্তরপ্রদেশের বারাণসীতে। ঠিক আছে, আমি হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিয়েছি। অশোক স্তম্ভে 4টি সিংহের মূর্তি রয়েছে। যদি আসে যে কিসের মূর্তি রয়েছে বা কোন প্রাণীর মূর্তি রয়েছে বা সিংহ কটা রয়েছে, 4টি সিংহ রয়েছে। অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয়েছে 1950 সালে 26শে জানুয়ারি। ডেটটা মনে রাখবে, 1950 সালে 26শে জানুয়ারি। অশোক স্তম্ভের দুদিকে রয়েছে, ডান দিক বাদিক, বাদিকে রয়েছে হলো ষাঁড় আর ডান দিকে রয়েছে ঘোড়ার মূর্তি। পরবর্তী কোশ্চেন, সম্রাট কাকে বলে? সাম্রাজ্যের শাসককে বলে সম্রাট। পরবর্তী কোশ্চেন, সাম্রাজ্ঞী কাকে বলে? মহিলা সম্রাটকে সাম্রাজ্ঞী বলে। 4 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম সাম্রাজ্যের নাম। ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? সাম্রাজ্যের নাম, ভারতের প্রথম সাম্রাজ্যের নাম হলো মৌর্য সাম্রাজ্য। দেখো এখানে দিয়ে দিয়েছি তার সালটা, 322 থেকে 185 বিসিই। বিসিই মানে হলো, অনেকে বলে বিফোর ক্রাইস্ট, কিন্তু এখানে হলো বিসি কে বলা হয়, কিন্তু এটা কিন্তু নয়। বিসিই মানে হলো বিফোর কমন এরা। আমি এর আগেও ভিডিওতে এই বিসিই নিয়ে আলোচনা করেছি। এই মৌর্য সাম্রাজ্যের আগে আরও কিন্তু 3টি বংশ আমাদের ভারতবর্ষে রয়েছে। প্রথম বংশ হলো হর্ষঙ্ক বংশ, দ্বিতীয় হলো শিশুনাগ ও তৃতীয় হলো নন্দ বংশ। এই নন্দ বংশের পরেই কিন্তু যে বংশটা আসে তার নাম হলো মৌর্য সাম্রাজ্য। ঠিক আছে, এই মৌর্য সাম্রাজ্যই কিন্তু সবচেয়ে তাদের যে রাজ্য বেশিভাবে বিস্তার করেছিল। পরবর্তী কোশ্চেন, আলেকজান্ডার কোথাকার শাসক ছিলেন? গ্রিসের ম্যাসিডনের শাসক। এই আলেকজান্ডারকে কে হারায়? চন্দ্রগুপ্ত মৌর্য হারায় এবং ভারত থেকে বিতাড়িত করেন। পরবর্তী কোশ্চেন, আলেকজান্ডারের মৃত্যু হয় কোথায়? ব্যাবিলনে। আলেকজান্ডারের মৃত্যু হয় কোথায়? ব্যাবিলনে। এবং তার সাথে যে কোশ্চেনটা আসে এমসিকিউতে, যে আলেকজান্ডারের ঘোড়ার নাম কি? বুসেফালাস। মনে রাখবে, বুসেফালাস। পরবর্তী কোশ্চেন, ভারতীয় উপমহাদেশে আলেকজান্ডারের অভিযানের সময় মগধে, আমাদের সমস্ত যে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, তোমরা আগের ভিডিওটা যারা দেখোনি এখনো পর্যন্ত তোমরা দেখে নেবে, যে আমি বলেছিলাম যে ষোড়শ মহাজন পদে সব থেকে শক্তিশালী মহাজন পদ যেটা পরিণত হয়েছিল সবশেষে, সেটা হলো মগধ, তাই না? সেই মগধের কথাই আবার আসছে, যে ভারতীয় উপমহাদেশে আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করে গ্রিস থেকে এক এক করে ভারতবর্ষের দিকে এগিয়ে আসে, তখন ভারতবর্ষে কোন বংশ রাজত্ব করছিল তখন? সেটা হবে নন্দ বংশ। আর একটু আগে আমি তোমাদেরকে বললাম যে যদি সিকোয়েন্স অনুযায়ী সাজাই, তাহলে হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দবংশ, নন্দবংশের পরেই যে বংশটা আসছে তার নাম হলো মৌর্য বংশ। তাহলে এইটুকু আমরা জানলাম যে আলেকজান্ডার কিন্তু
মৌর্য বংশের সময় আক্রমণ করেনি, করেছে মৌর্য বংশের ঠিক আগের যে বংশটা নন্দ বংশ, যার নাম, সেই সময়। 8 নম্বর কোশ্চেন, কার সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজাদের বিরুদ্ধে যুদ্ধে নামেন? ভালো করে শুনবে, কার সাহায্যে? চন্দ্রগুপ্ত মৌর্য তো আর নন্দ বংশকে চট করে হারাতে পারবে না, ঠিক আছে? কার সাহায্য নিয়ে? এই টার্মটা কিন্তু বর্তমান যে রাজনীতি চলছে সেখানেও কিন্তু টার্মটা বারবার করে আসছে। চাণক্য, নন্দ রাজাদের বিরুদ্ধে চন্দ্রগুপ্ত মৌর্য কার সাহায্য নিয়েছিলেন? চাণক্য। আর এই চন্দ্রগুপ্ত মৌর্যই ভারতে প্রথম ট্যাক্স সিস্টেম, মানে কর সিস্টেমটা চালু করেছিলেন। কাদের স্বার্থে? প্রজাদের স্বার্থে। মানে যারা উৎপাদন করছে আর যারা উৎপাদন করতে পারছে না তারাও যেন সকলে ভালোভাবে চলতে পারে, তাহলে কর নিয়ে সবার মাধ্যমে বা তার রাজত্বের উন্নতি করার মানে স্বার্থেই কিন্তু এই ট্যাক্স সিস্টেম চালু করেছিল কে? এই চন্দ্রগুপ্ত মৌর্য। এই চাণক্য কে? এই চাণক্য নিয়ে তোমাদেরকে একটু আমি একটা গল্প বলে রাখি। ধননন্দ যখন নন্দ বংশের রাজা ছিলেন, তখন এই ধননন্দ কি মানে খুবই রাজ্য বিস্তার বা যুদ্ধের দিকে মনোনিবেশ না করে মানির প্রতি আকৃষ্ট হচ্ছিলেন। এই সময় চাণক্য কিন্তু তাকে বলেছিল যে, রাজামশাই, আপনি শুধুমাত্র মানির প্রতি আকৃষ্ট হলে কি করে হবে? বাইরের বহিঃশক্তি তাহলে তো আমাদের বংশকে আক্রমণ করবে। ধননন্দ কিন্তু তার কথা শোনেইনি, উল্টে তাকে কিন্তু খুব বাজে ব্যবহার করে চাণক্যের সাথে। তখন এই চাণক্য মানে প্রতিজ্ঞা নেয় যে এই নন্দ বংশকে সে ক্ষমতাচ্যুত করবে। এবং এই ধননন্দের যে রাজত্বের সময় তখনই কিন্তু এই চাণক্যর সঙ্গে একটি ছোট্ট ছেলের সাক্ষাৎ হয়, যার নাম চন্দ্রগুপ্ত মৌর্য। এবং চাণক্য সেটা করে দেখায় যে চন্দ্রগুপ্ত মৌর্যর দ্বারাই কিন্তু তিনি নন্দ বংশকে ক্ষমতাচ্যুত করেন। ঠিক আছে, এটা অতিরিক্ত তথ্য হিসেবে তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। পরবর্তী কোশ্চেন দেখো, 9 নাম্বার, আলেকজান্ডারের সেনাপতি কে? তার নাম সেলুকাস। পরবর্তী কোশ্চেনটা 10 নাম্বার, ভীষণভাবে ইম্পর্টেন্ট। অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যের লেখা। এইবার এখানে যে প্রশ্নটা আসে বিশেষ করে, যে অর্থশাস্ত্রের বিষয়টা কি? আমরা কিন্তু যেহেতু অর্থশাস্ত্র, আমরা ভেবে নিই এটা নিয়ে মানে বিষয়বস্তু হবে হয়তো অর্থ, ঠিক আছে, বা ট্যাক্স সিস্টেম নিয়ে, কিন্তু নয়। এই যে অর্থশাস্ত্রের মূল বিষয়টি হলো রাজনীতি বা দেশ নিয়ে আলোচনা। এই জন্যই কিন্তু ডিটেল স্টাডি করতে হবে। আমি আমার ভিডিওতে বা আমার এই চ্যানেলে আমি যে তোমাদেরকে ডিটেল স্টাডি করাচ্ছি, তার কারণই একটা, যে তোমরা প্রত্যেকটা কোশ্চেনের ভালোভাবে মনে রাখার জন্য। যদি আমি শুধুমাত্র বলে দিই অর্থশাস্ত্র কার লেখা, কৌটিল্যের লেখা, ওইটুকুই জানবে। এবার বাকি যে অতিরিক্ত তথ্যগুলো আমি পয়েন্ট আউট করে দিয়েছি, এই জন্যই কিন্তু যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং মনে রাখতে সুবিধা হয়। এবং এই 6 ইতিহাস বইতেই কিন্তু রয়েছে যে কৌটিল্য ও চাণক্য এক ব্যক্তি নন। পরবর্তী কোশ্চেন, অশোক সারা জীবনে কয়টি যুদ্ধ করেন? অশোক তো বিশাল সম্রাট ছিলেন, তার এটা মানুষ ভাবতেই পারে বা আমরা ভাবতে পারি যে অনেকগুলো, 2-3টে হয়তো বা তারও বেশি যুদ্ধ, কিন্তু না, তিনি কিন্তু একটি যুদ্ধ করেন, যার নাম কলিঙ্গ যুদ্ধ। এই কলিঙ্গ কিন্তু বর্তমানে কোথায় রয়েছে জানো? উড়িষ্যাতে রয়েছে। মৌর্য সম্রাটরা, পরবর্তী কোশ্চেন, মৌর্য সম্রাটরা যে উপাধি ব্যবহার করতেন, তার প্রত্যেকটা সম্রাটরা একটা করে উপাধি ব্যবহার করতেন। তো মৌর্য সম্রাটরা যে উপাধি ব্যবহার করতেন তার নাম হলো দেবানং প্রিয়। এবার মৌর্য সম্রাটদের মধ্যেই আবার কে ছিল? বিন্দুসারের ছেলে অশোক, সে কিন্তু আবার আরেকটা উপাধি ব্যবহার করত। অশোক দেবানং প্রিয় ছাড়াও আরেকটা উপাধি যেটা ব্যবহার করত, তার নাম হলো প্রিয়দোষী। 14 নম্বর কোশ্চেন, অমাত্য কি? মৌর্য সাম্রাজ্যে সম্রাটের পরেই যে সম্রাট রয়েছে তার পরে তো আমরা কি বলি? সেনাপতি, তাই না? তো মৌর্য সাম্রাজ্যে সম্রাটের পরে যে রাজকর্মচারীদের অবস্থান, তাদেরকে একটা বিশেষ নামে ডাকা হতো, তাদের বলা হতো অমাত্য। ঠিক আছে। 15 নম্বর কোশ্চেন, মহামাত্র কাদের বলা হতো?
অশোকের আমলে উচ্চ পদস্থ রাজকর্মচারীদের মহামাত্র বলা হতো। আমি কি বললাম ভালো করে খেয়াল করে দেখবে, মৌর্য সাম্রাজ্যে অশোক ছাড়া সম্রাটের পরে যে রাজকর্মচারীরা ছিল তাদের অমাত্য বলে। এবার যখন অশোকের আমল এলো, অশোক কি করলো, এই অমাত্য নামটাকে চেঞ্জ করে দিল, নাম রাখলো মহামাত্র। সেই রাজকর্মচারীদেরকেই বলা হতো। পরবর্তী কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। ইন্ডিকা বইটি কার লেখা? তোমরা জানো এই কোশ্চেনটা বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। ইন্ডিকা বইটি কার লেখা? মেগাস্থিনিস। এই বই থেকে কি জানা যায়? মৌর্য শাসন সম্পর্কে জানা যায়। পরবর্তী কোশ্চেন, কারা প্রথম গুপ্তচরদের সাম্রাজ্যের খোঁজ খবর আনতে কাজে লাগান? ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু এই মৌর্য সাম্রাজ্যের দুটি দিক পেলাম, যেখানে তারাই প্রথম চালু করেছিল। প্রথমে একটা কি পেয়েছি? প্রথমে পেয়েছি হলো ট্যাক্স সিস্টেম, কিন্তু এই মৌর্য সম্রাটটা নিয়ে এসেছিল। পরবর্তীতে কি হচ্ছে না, গুপ্তচর, যেটা এখন আমাদের রয়েছে র এজেন্সি, বিভিন্ন খোঁজ খবর আনছে অন্য দেশের সম্পর্কে, বহিঃশক্তি আক্রমণ সম্পর্কে, বা কোন রাজ্যে কি চলছে, এই সমস্ত কিন্তু বিভিন্ন ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি যেমন থাকে, এই মৌর্য সম্রাটের তারাই কিন্তু প্রথম এই গুপ্তচররা বা এদের প্রথম চালু করেছিল এই টার্মটা গুপ্তচর। আজকের ভিডিও লাস্ট কোশ্চেন, মহাস্থানগড় বা মহাস্থান কোথায় অবস্থিত? বাংলাদেশের বগুড়া জেলায়। এই হলো আজকের ভিডিও। এই ভিডিওতে আমি এতটুকুই আলোচনা করলাম। পরের ভিডিওতে পরবর্তী যে পেজগুলো রয়েছে সেগুলো নিয়ে, সেই পেজের যে গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে? আরেকটা কথা যেটা হলো যে ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি আরও কি কি খামতি রয়েছে সেগুলো আমি জানতে পারবো আর সেই খামতিগুলো দূর করতে পারবো। থ্যাংক ইউ, ভালো থেকো সকলে, পাশে থেকো।